প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি। আজকের নতুন একটি পর্বে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। পাঠ উপস্থাপনায় বরাবরের মতো তোমাদের সাথে আছে আমি হাবিবুর রহমান, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, বাজুয়া সুরেন্দ্রনাথ ডিগ্রি কলেজ দাকব, খুলনা। আজকের পাঠে আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্র নিয়ে আলোচনা করব এবং দ্বিতীয় অধ্যায়ের আজকের আলোচ্য বিষয় হচ্ছে গিয়ে জাবেদার প্রকারভেদ ও প্রস্তুতকরণ। মাধ্যমিক পর্যায় থেকেই তোমরা বিভিন্ন প্রকার জাবেদা সম্পর্কে জেনে এসেছো এবং জাবেদা কিভাবে করতে হয় সেটাও তোমরা জানো। তারপরও যেহেতু এটা আমাদের সিলেবাসের মধ্যে আছে, সেহেতু আমরা কিছু মৌলিক আলোচনা করার চেষ্টা করব। আশা করছি পুরোটা ক্লাস তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে। তাহলে চলো প্রথমে আমরা জানব জাবেদা কি। জাবেদা হচ্ছে হিসাব চক্রের প্রথম স্তর। হিসাব নিকাশের যে প্রাথমিক বইতে দৈনন্দিন সংগঠিত লেনদেনসমূহ চিহ্নিত করে ডেবিট ক্রেডিটে বিশ্লেষণ করে তারিখের ক্রমানুসারে প্রতিদিন লিপিবদ্ধ করা হয়, তাকে জাবেদা বলে। তোমরা সবাই জানো জাবেদার সংখ্যাটা কী, তারপর একটু তোমাদের সামনে উপস্থাপন করলাম। সেটা হচ্ছে কি এটি একটি হিসাবের প্রথম স্তর এবং এটা হিসাবের প্রাথমিক বই, যেখানে আমরা প্রত্যেক দিনের লেনদেনসমূহ ডেবিট ক্রেডিট চিহ্নিত করে তারিখের ক্রমানুসারে লিখে রাখি, সেই বিষয়টাকেই বলা হয় জাবেদা। জাবেদার শ্রেণী বিভাগ জানব। জাবেদার শ্রেণী বিভাগ মূলত দুইটি: এক, জাবেদার কাঠামোগত শ্রেণী বিভাগ; দুই, জাবেদার সাধারণ বা প্রকৃতিগত শ্রেণী বিভাগ। এই কাঠামোগত এবং সাধারণ বা প্রকৃতিগত শ্রেণী বিভাগকেও আবার আলাদা আলাদাভাবে ভাগ করা হয়, সেটাও আমরা পর্যায়ক্রমে জানব। প্রথমে যেটা জানব সেটা হচ্ছে জাবেদার কাঠামোগত শ্রেণী বিভাগ। কাঠামোগত শ্রেণী বিভাগ হচ্ছে গিয়ে দুই ধরনের: এক, সরল জাবেদা; দুই, মিশ্র জাবেদা। সরল জাবেদা হচ্ছে গিয়ে যেই জাবেদার মধ্যে সাধারণত দুইটা হিসাব হবে, অর্থাৎ একটা হিসাব ডেবিট হবে এবং একটা হিসাব ক্রেডিট হবে, সেটা হচ্ছে গিয়ে সরল জাবেদা। আর মিশ্র জাবেদা হচ্ছে গিয়ে কি, যেই জাবেদার মধ্যে সাধারণত একাধিক হিসাব থাকবে, একাধিক হিসাব ডেবিট হবে বা ক্রেডিট হবে, সেটি হচ্ছে কি আমাদের মিশ্র জাবেদা। যেমন ধরো একজন ব্যক্তি নগদ টাকা, আসবাবপত্র, ঋণ নিয়ে ব্যবসা শুরু করলো, সেই ক্ষেত্রে আমরা কি জাবেদা দিই? সেই ক্ষেত্রে আমরা জাবেদা দিই হচ্ছে কি নগদ হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট, ঋণ হিসাব ক্রেডিট এবং মূলধন হিসাব ক্রেডিট। তার মানে এইখানে দেখো ডেবিট ক্রেডিটের কিন্তু চারটা হিসাব আমরা বললাম, সেহেতু এটা হচ্ছে কি মিশ্র জাবেদার পর্যায়ে পড়ে। সেই ক্ষেত্রে সরল জাবেদার পর্যায়ে কী পড়ে? আমরা যদি বলি নগদান হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট, তাহলে দেখো হিসাবের দুইটা হিসাব এখানে আসলো, একটা ডেবিট একটা ক্রেডিট, সেহেতু সেটা হচ্ছে কি সরল জাবেদার মধ্যে পড়ে। এরপরে দেখো আমরা জানব জাবেদার সাধারণ বা প্রকৃতিগত শ্রেণী বিভাগ। এইখানে সাধারণ বা প্রকৃতিগত শ্রেণী বিভাগের মধ্যে প্রথম যেটা আসবে সেটা হচ্ছে গিয়ে সাধারণ বা প্রকৃত জাবেদা, আর দুই হচ্ছে গিয়ে বিশেষ জাবেদা। এবার আমরা জানব সাধারণ জাবেদা কি এবং এর শ্রেণী বিভাগ। সাধারণ জাবেদা হচ্ছে গিয়ে কি, যে সকল জাবেদা সাধারণত বিশেষ জাবেদার মধ্যে অন্তর্ভুক্ত হয় না, সেটা হচ্ছে সাধারণ জাবেদা। এর মধ্যে কি কি পড়ে এটা তোমরা সবাই জানো। প্রথমে যেটা পড়ে সেটা হচ্ছে প্রারম্ভিক জাবেদা, দ্বিতীয় হচ্ছে গিয়ে সমাপনী জাবেদা, তৃতীয় হচ্ছে ভুল সংশোধনী জাবেদা, চতুর্থ হচ্ছে সমন্বয় জাবেদা, পঞ্চম হচ্ছে স্থানান্তর জাবেদা এবং ষষ্ঠ হচ্ছে বিপরীত জাবেদা। এই জাবেদাগুলো কি তার সংজ্ঞা বা সংক্ষিপ্ত আলোচনা আমরা পরবর্তীতে জানার চেষ্টা করব। এরপরে আমরা জানব বিশেষ জাবেদার শ্রেণী বিভাগ। বিশেষ জাবেদার প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা, প্রাপ্য বিল জাবেদা, প্রদেয় বিল জাবেদা। এ হচ্ছে আমাদের বিশেষ জাবেদার শ্রেণী বিভাগ। এরপরে আমরা জানার চেষ্টা করব এই যে জাবেদাগুলোর আমরা শ্রেণী বিভাগ জানলাম, সেই জাবেদাগুলো মূলত কি। প্রথমে যেটা জানবে সেটা হচ্ছে সাধারণ জাবেদা। দেখো যে সমস্ত জাবেদা কোনো বিশেষ জাবেদায় লিপিবদ্ধ করা হয় না, ফলে তাদেরকে যে জাবেদায় লিপিবদ্ধ করা হয় তাকে সাধারণ জাবেদা বলে। অর্থাৎ এই জাবেদাগুলো সাধারণত কোনো বিশেষ জাবেদার মধ্যে আমরা অন্তর্ভুক্ত করব না, সেগুলোই হচ্ছে কি আমাদের কি সাধারণ জাবেদা।
এবং তার প্রথমে কি আসবে? প্রথমে আসবে প্রারম্ভিক জাবেদা। সেটা কি আমরা একটু দেখি। হিসাবকালের শুরুতে বা নতুন ব্যবসায় শুরু করার সময় শুধুমাত্র বাস্তব হিসাবগুলো নিয়ে যে জাবেদা দেয়া হয় তাকে প্রারম্ভিক জাবেদা বলে। ব্যবসায়ের চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী প্রারম্ভিক জাবেদা দেয়া হয়। এখন এইখানে কথা হচ্ছে বাস্তব হিসাবগুলো কি? বাস্তব হিসাবগুলো আমরা সবাই চিনি। একটা হচ্ছে সম্পত্তি, একটা হচ্ছে দায় দেনা, একটা হচ্ছে মূলধন। অর্থাৎ যে জাবেদার মধ্যে শুধুমাত্র সম্পত্তি, দায় দেনা এবং মূলধন নিয়ে আমরা যে জাবেদা দেব সেটাই হচ্ছে কি আমাদের প্রারম্ভিক জাবেদা। এবং এই জাবেদাটা করা হয় কোন ধারণা অনুযায়ী? ব্যবসায়ের চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী। তাহলে তোমাদের এখানে সৃজনশীল কোশ্চেনে যদি এমসিকিউতে আসে যে সম্পত্তি হিসাব কোন ধরনের হিসাব, তাহলে আমরা কিন্তু বলতেই পারি এটা বাস্তব হিসাব। এরপরে যদি আসে যে হচ্ছে প্রারম্ভিক জাবেদা কোন নীতি অনুসারে করা হয়, তাহলে আমরা কিন্তু বলতে পারি ব্যবসায়ের চলমান প্রতিষ্ঠান ধারণা বা নীতি অনুযায়ী করা হয়। দেখো এরপরে আমরা জানব প্রারম্ভিক জাবেদায় সম্পত্তি সমূহকে ডেবিট এবং দায় ও মূলধন সমূহকে ক্রেডিট করা হয়। এরপর দেখো সমাপনী জাবেদা। হিসাবকালের শেষে নামিক হিসাবসমূহ বন্ধ করে দেওয়ার জন্য যে জাবেদা দেয়া হয় তাকে সমাপনী জাবেদা বলে। অর্থাৎ নামিক হিসাবসমূহই কেবলমাত্র বন্ধ করব এবং এই বন্ধ করার জন্য যে জাবেদা দেওয়া হয় সেটি হচ্ছে কি আমাদের সমাপনী জাবেদা। এবার আমরা জানব নামিক হিসাব তাহলে কি। দেখো নামিক হিসাব হলো প্রতিষ্ঠানের আয়, খরচ, মুনাফা বা ক্ষতি জাতীয় হিসাব। এবং এই হিসাবগুলো বন্ধ করার জন্য আমরা যে জাবেদাটা দিয়ে থাকি সেটাই হচ্ছে কি আমাদের সমাপনী জাবেদা। এরপরে দেখো ব্যবসায়ের হিসাবকাল ধারণা, আয় স্বীকৃতি নীতি ও ব্যয় স্বীকৃতি নীতি অনুযায়ী সমাপনী জাবেদা প্রদান করা হয়। এই সংক্রান্ত আমরা বিস্তারিত সমাপনী জাবেদা ক্লাসে জানার চেষ্টা করব। এরপরে আছে কি সমন্বয় জাবেদা। দেখো সমন্বয় জাবেদা আমরা সবাই করে এসেছি, করে থাকি এবং ভবিষ্যতেও করব। আমরা জানি যে সমন্বয় জাবেদা কী। তারপর তোমাদের সামনে একটু আলোচনা করি। সেটা হচ্ছে গিয়ে কি সাধারণ নিয়মে হিসাব রাখার পরেও আর্থিক বিবরণী প্রস্তুতের সময় কিছু কিছু লেনদেন লিপিবদ্ধ করা না হলে বা কম বেশি দেখানো হলে যে জাবেদার মাধ্যমে সমন্বয় সাধন করা হয় তাকে সমন্বয় জাবেদা বলে। অর্থাৎ আর্থিক বিবরণী প্রস্তুতের পূর্বে দেখা যায় কিছু কিছু সমন্বয় বা কিছু কিছু লেনদেন আমরা হিসাবভুক্ত করি নাই। সেই হিসাবগুলোকে আমাদের যখন হচ্ছে গিয়ে সমন্বয় করতে হবে বা হিসাবভুক্ত করতে হবে, সেই হিসাবভুক্ত করার জন্য আমরা যে জাবেদা দিয়ে থাকি সেটি হচ্ছে আমাদের সমন্বয় জাবেদা। আবার দেখো একাধিক হিসাবকালের জন্য সংগঠিত হওয়া সংশ্লিষ্ট হিসাবকালের কিছু অর্জিত আয় ও সংগঠিত ব্যয় হিসাবের অন্তর্ভুক্ত হয় না। অর্থাৎ একটা খরচ আমরা 4 বছরের জন্য, 5 বছরের জন্য বা একাধিক বছরের জন্য করে থাকি। সেই ব্যয়টাকে যখন আমরা সংশ্লিষ্ট বছরে হিসাবভুক্ত না করি তাহলে আমাদের কি করতে হবে? সেই হিসাবটাকে অন্তর্ভুক্ত করতে হবে। এই অন্তর্ভুক্ত করার জন্য আমরা যে সমন্বয় জাবেদা বা যে জাবেদা দিয়ে থাকি সেটি হচ্ছে কি আমাদের সমন্বয় জাবেদা। এই সকল অসমন্বিত হিসাবসমূহকে সমন্বিত করার জন্য যে জাবেদা দেওয়া হয় তাকে সমন্বয় জাবেদা বলে। ব্যবসায়ের হিসাবকাল ধারণা, আয় স্বীকৃতি নীতি ও ব্যয় স্বীকৃতি নীতি অনুযায়ী সমন্বয় জাবেদা প্রদান করা হয়ে থাকে। যেমন বকেয়া বেতন 5,000 টাকা। দেখো বেতন বকেয়া কখন হয়? যখন একটা নির্দিষ্ট সময়ের জন্য আমরা বেতন দিয়ে থাকি কিন্তু সেই নির্দিষ্ট সময়ে যখন আমরা বেতন না দেব তখনই হচ্ছে কি এটা বকেয়া হয়ে যাব। তার মানে কি দেখো তো, যে আমাদের আর্থিক বিবরণী প্রস্তুতের সময় কিছু কিছু লেনদেন লিপিবদ্ধ করা হয় না। অর্থাৎ এই যে বকেয়া বেতনটা, এটা যখন আমরা হিসাবভুক্ত না করব তখনই এটা বকেয়া হিসাবে পরিগণিত হবে। তাহলে বকেয়া বেতনের জন্য আমরা কী জাবেদা দেব? বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন হিসাব ক্রেডিট। ফাইন, এই সম্পর্কে বিস্তারিত আমরা সমন্বয় জাবেদা ক্লাসে জেনে নেব। এবং পরবর্তীতে আমরা যেটা জানবো সেটা হচ্ছে স্থানান্তর জাবেদা। একটি হিসাবের জেরকে অপর একটি হিসাবে স্থানান্তর করার জন্য যে জাবেদা দেওয়া হয় তাকে স্থানান্তর জাবেদা বলে। এরপরে দেখো ভুল সংশোধনী জাবেদা। ভুল সংশোধনী জাবেদাটা কি? হিসাব বিজ্ঞানের রক্ষণশীলতা নীতি অনুযায়ী কোনো ভুল জাবেদা কেটে ঠিক করা যায় না। এর জন্য আমাদেরকে আলাদা একটি ভুল সংশোধনী জাবেদা দিতে হয়। অর্থাৎ একটা হিসাব করতে গিয়ে মানুষের ভুল হতেই পারে, সেই ভুলটাকে কখনোই কেটে দেওয়া যাবে না। কি করতে হবে? সেই ভুলটাকে সঠিক করে একটা জাবেদা দিতে হবে এবং সেই সঠিক জাবেদাটাকেই বলা হয় ভুল সংশোধনী জাবেদা। এই সম্পর্কে বিস্তারিত আমরা ভুল সংশোধনী ক্লাসে জানব। ফাইনালি আমরা যেটা জানবো সেটা হচ্ছে বিপরীত জাবেদা। বিপরীত জাবেদা কি? পূর্ববর্তী হিসাবকালে সমন্বয় জাবেদার বিপরীতে পরবর্তী হিসাবকালে
এর উল্টো যে জাবেদা দেয়া হয় তাকে বিপরীত জাবেদা বলে। অর্থাৎ আমরা সমন্বয় জাবেদা সমূহ যখন করি, সেই সমন্বয় জাবেদা সমূহের জন্য পরবর্তী বছরে যে উল্টো জাবেদা দেব সেটাই হচ্ছে কি আমাদের বিপরীত জাবেদা। অর্থাৎ বিপরীত জাবেদাটা হচ্ছে কি আমাদের সমন্বয় জাবেদার সাথে সংশ্লিষ্ট। যে বিষয়ে সমন্বয় জাবেদা আমরা করব সেই বিষয়েরই উল্টো জাবেদা দিতে হবে, তাকেই বলা হবে বিপরীত জাবেদা। এরপরে দেখো আমরা বিশেষ জাবেদা জানব। বিশেষ জাবেদা কি? একই ধরনের লেনদেনসমূহ স্বতন্ত্রভাবে লিপিবদ্ধ করার জন্য যে জাবেদা ব্যবহার করা হয় তাকে বিশেষ জাবেদা বলে। অর্থাৎ এই জাবেদার মধ্যে প্রত্যেকটা জাবেদার মধ্যে ঠিক ওই শ্রেণীরই জাবেদা অন্তর্ভুক্ত হয়, আর কোনো কিছু হবে না। যেমন ক্রয় জাবেদা, ক্রয়ের মধ্যে শুধুমাত্র ধারে ক্রয় সংক্রান্ত লেনদেনসমূহই হিসাবভুক্ত হবে, এটাতে আর কোনো জাবেদা আসবে না। আবার ধরো বিক্রয়, সেখানে ধারে বিক্রয় সংক্রান্ত জাবেদাই আসবে, আর কোনো জাবেদা আসবে না। এই যে জাবেদার একটা ক্যাটাগরি, এটাই হচ্ছে কি আমাদের বিশেষ জাবেদা। এবার আমরা জানবো এর প্রকারভেদগুলো কী কী এবং কী জন্য করা হয়। প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে গিয়ে বিক্রয় জাবেদা। শুধু ধারে বিক্রয় সংক্রান্ত লেনদেনসমূহ এই জাবেদার মধ্যে লিপিবদ্ধ করা হয়। বিক্রয় ফেরত জাবেদা, শুধু ধারে বিক্রয়কৃত পণ্য ফেরত সংক্রান্ত লেনদেনসমূহ এই জাবেদা লিপিবদ্ধ করা হয়। ক্রয় জাবেদা, শুধু ধারে ক্রয় সংক্রান্ত লেনদেনসমূহ এই জাবেদা লিপিবদ্ধ করা হয়। ক্রয় ফেরত জাবেদা, শুধু ধারে ক্রয়কৃত পণ্য ফেরত সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করা হয়। নগদ প্রাপ্তি জাবেদা, শুধু নগদ অর্থ প্রাপ্তি সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করা হয়। নগদ প্রদান জাবেদা, শুধু নগদ অর্থ প্রদান সংক্রান্ত লেনদেনসমূহ লিপিবদ্ধ করা হয়। প্রাপ্য বিল জাবেদা, শুধু দেনাদারের নিকট থেকে প্রাপ্য বিল সংক্রান্ত লেনদেনসমূহ এই জাবেদার মধ্যে লিপিবদ্ধ করা হবে। প্রদেয় বিল জাবেদা, শুধু পাওনাদারের নিকট প্রদেয় বিল সংক্রান্ত লেনদেন এই জাবেদায় লিপিবদ্ধ করতে হবে। তাহলে দেখো আমরা বিশেষ জাবেদার যে ক্যাটাগরিগুলো জানলাম বা প্রকারভেদগুলো জানলাম, সেই প্রকারভেদগুলোর মধ্যে তাকিয়ে বা এতক্ষণ ধরে আমরা জানলাম সেটা হচ্ছে কি যেই জাবেদাটা করব সেই জাবেদার মধ্যে শুধুমাত্র ওই সংক্রান্ত লেনদেনই আসবে, অন্য কোনো লেনদেন আসবে না। সেটাই হচ্ছে কি আমাদের বিশেষ জাবেদা। যেমন ধরো এখানে আছে আমাদের নগদ প্রদান জাবেদা। এই নগদ প্রদান জাবেদা অর্থাৎ তুমি প্রতিষ্ঠানে যত ধরনের নগদ টাকা প্রদান করবে শুধুমাত্র সেই জাবেদাটাই হবে, অন্য কোনো জাবেদা হবে না। যেমন ধরো নগদ প্রাপ্তি জাবেদা, এইখানে শুধুমাত্র তুমি প্রতিষ্ঠানে যত ধরনের নগদ টাকা পাবে শুধুমাত্র তারই জাবেদা হবে, অন্য কোনো জাবেদা হবে না। তাহলে এটা একটা বিশেষ ধরনের জাবেদা, যে কারণে এই জাবেদার মধ্যে অন্য কোনো জাবেদা অন্তর্ভুক্ত হবে না, শুধুমাত্র ওই জাবেদা ছাড়া। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ। এরপরে আমরা উপরে যে আলোচনাগুলো করলাম সেই আলোচনাগুলোর মধ্যে দেখো আমরা নিম্নোক্ত বিষয়গুলো পাই। বিশেষ জাবেদার যে বিষয়গুলো পেলাম সেটা হচ্ছে কি বিশেষ জাবেদার কি ক্যাটাগরি আছে এবং তার লেনদেনগুলো কি ধরনের হতে পারে এবং এর জন্য আমরা কি জাবেদা দেব। দেখো প্রথমে যেটা আছে ক্রয় জাবেদা। ক্রয় জাবেদার জন্য কি শুধু ধারে পণ্য ক্রয়ের ক্ষেত্রে আমরা জাবেদা দেব এবং এই জাবেদাটা কি হবে ক্রয় হিসাব ডেবিট এবং পাওনাদার হিসাব ক্রেডিট। অর্থাৎ এই জাবেদার মধ্যে শুধুমাত্র এই একটাই জাবেদা হবে এবং এই একটাই টাকা হবে, অন্য কোনো কিছু আসবে না। দ্বিতীয়ত আছে ক্রয় ফেরত জাবেদা। এখানে কি হবে ধারে ক্রয় করা পণ্য ফেরতের জন্য যে জাবেদা দিতে হবে সেটা, এবং এর জন্য জাবেদা কি হবে পাওনাদার হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। অর্থাৎ এই জাবেদার মধ্যে শুধুমাত্র এইটুকুনি আসবে, অন্য কোনো হিসাব আসবে না। এরপর দেখো কি আছে বিক্রয় জাবেদা। শুধু ধারে পণ্য বিক্রয় আসবে এবং এর জন্য আমরা কি দিব দেনাদার হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। শুধুমাত্র এই হিসাব দুটোই আসবে, অন্য কোনো হিসাব এই জাবেদার মধ্যে আসবে না। এরপর আছে বিক্রয় ফেরত জাবেদা। ধারে বিক্রয় করা পণ্য ফেরতের জন্য যে জাবেদা দিতে হয় সেটাই হচ্ছে কি বিক্রয় ফেরত জাবেদা, এবং এটার জন্য আমরা কি করব বিক্রয় ফেরত হিসাবটাকে ডেবিট করব এবং দেনাদার হিসাবটাকে ক্রেডিট করব, অন্য কোনো হিসাব এর মধ্যে আসবে না। এরপরে আছে নগদ প্রাপ্তি জাবেদা। নগদ প্রাপ্তি জাবেদা হচ্ছে কি যত ধরনের নগদ আমরা টাকা পাবো সের জন্য আমাদেরকে জাবেদা দিতে হবে, এবং এর জন্য আমরা কি জাবেদা দেবো এর জন্য জাবেদা দেবো হচ্ছে কি নগদান হিসাব ডেবিট আর বিক্রয় দেনাদার বা প্রাপ্য বিল হিসাব ক্রেডিট। অর্থাৎ এই তিনটা ধরনের থেকে আমাদের টাকা আসতে পারে, যে কারণে আমরা তিনটা হিসাবের যে কোনো একটাকে ক্রেডিট করব, যেটা আমাদের প্রশ্নে উল্লেখ থাকবে। এরপর আছে নগদ প্রদান জাবেদা। এই নগদ প্রাপ্তির ঠিক উল্টো বিষয়টা হচ্ছে কি এইখানে দেখো আমরা করে দিয়েছি পাওনাদার বা ক্রয় বা প্রদেয় বিল হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। এরপরে আছে হচ্ছে কি আমাদের প্রাপ্য বিল জাবেদা। দেনাদার কাছ থেকে বিলে স্বীকৃতি পাওয়া গেলে আমরা এই জাবেদাটা করে থাকি, এবং এর জন্য আমরা কি জাবেদা করি সেটা হচ্ছে প্রাপ্য বিল হিসাব ডেবিট এবং দেনাদার বা বিক্রয় হিসাব ক্রেডিট। এই দুইটা হিসাব ছাড়া অন্য কোনো হিসাব এই জাবেদার মধ্যে আসবে না। এরপরে আছে হচ্ছে প্রদেয় বিল জাবেদা। এটার ক্ষেত্রে কি সরবরাহকারী
বিলে স্বীকৃতি দিলে আমরা হচ্ছে কি এই জাবেদাটা করে থাকি এবং এর জন্য জাবেদা কী দিই আমরা পাওনাদার বা ক্রয় হিসেব ডেবিট এবং প্রদেয় বিল হিসাব ক্রেডিট। এই জাবেদা করার সময় এই দুইটা পক্ষ ছাড়া অন্য কোনো পক্ষ আমাদের বিশেষ জাবেদার মধ্যে অন্তর্ভুক্ত হবে না, যে কারণেই হচ্ছে কি এইগুলো আমাদের কি বিশেষ জাবেদার মধ্যে পড়ে। এরপরে দেখো জাবেদা প্রস্তুতকরণ সম্পর্কে আমরা জানবো। দেখো জাবেদা প্রস্তুতকরণ তোমরা সবাই জানো, ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারো, কোন কোন হিসাব ডেবিট হবে কোন কোন হিসাব ক্রেডিট হবে এটা তোমরা জানো, জাবেদার ছক সম্পর্কেও জানো, সব কিছুই তোমরা জানো। এই সব কিছু বিষয়ই হচ্ছে জাবেদা প্রস্তুতকরণ। তারপরে তোমাদেরকে একটু বলি, সেটা হচ্ছে কি জাবেদা প্রস্তুত করতে হলে আমাদের একটা প্রথমেই ছকের প্রয়োজন হবে এবং ছকটা হচ্ছে এরকম। প্রথমে থাকবে তারিখ, তারপর থাকবে হিসাবের নাম ও ব্যাখ্যা, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। এরপরে কি করব আমরা তারিখ বসাবো এবং হিসাবের ঘরে যে হিসাব আসবে সেই হিসাবগুলো আমরা ডেবিট এবং ক্রেডিট করব। এরপর ডেবিট ঘরে ডেবিটের টাকা এবং ক্রেডিট ঘরে ক্রেডিটের টাকা বসিয়ে দেব। এরপর আমরা ব্যাখ্যাটা লিখব, যেহেতু তোমরা জানো সেহেতু আমি আর ব্যাখ্যার উল্লেখ করি নাই। এরপর আরেকটা জাবেদা সেম, দেখো ক্রয় হিসাব, নগদান হিসাব, প্রদেয় হিসাব এটা আমরা করেছি। ডেবিটের ঘরে 25,000 টাকা এবং ক্রেডিটের ঘরে 10,000 টাকা এবং 15,000 টাকা যোগ করলে যা হয় তাই। এরপর আমরা কি করব, এই টাকাগুলোর মোট নির্ণয় করব। মোট নির্ণয় করার পরে আমরা হচ্ছে কি 2 দাগ দিয়ে হিসাবটা ক্লোজ করে দেব। এই হচ্ছে আমাদের জাবেদা প্রস্তুতকরণের মোটামুটি নিয়ম। আশা করছি যতটুকু আজকে তোমাদেরকে আলোচনা করলাম সেই আলোচনাটুকু তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি কেউ কোথাও বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে জানাবে, সেটুকুন তোমাদের বোঝানোর জন্য পরবর্তী ক্লাসে চেষ্টা করব। যতক্ষণ পর্যন্ত আমাদের পরবর্তী ক্লাস না আসছে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো সেই কামনা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।